এক যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনতে পেরে আমরা গর্বিত বললেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন চেয়ার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শেষ, রায় যে কোনো দিন। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, দাবি আইনজীবীর। এবং বিচারের শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। স্বাগত শেয়ার নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর তাতেই সব জল্পনা কল্পনা ও গুঞ্জনের অবসান হয়ে নতুন করে আশার আলো দেখা দিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্য দিয়েই সেটি স্মরণ করিয়ে দিলেন গোটা জাতিকে। বাতেন বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আর নতুন নতুন শব্দ দিয়ে বাক্য গঠনের কোনো প্রয়োজন পড়ে না। তবুও দীর্ঘ প্রতীক্ষার পর যে জাতি একটি স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে মাথা উঁচু করে নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন থাকতে চায়, সেই জাতির আস্থা এবং নির্ভরতার ঠিকানা যে বেগম খালেদা জিয়া, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। দেশপ্রেমিক সেনাবাহিনী সহ 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য, বিভিন্ন আধা সামরিক বাহিনীর প্রধানগণ, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতারা এবং ছাত্র আন্দোলনের সফল সমন্বয়ক ছাড়াও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অংশ নেয়া কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের সবার মধ্যমণি ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন সবাই, কিন্তু নিরাপত্তার কড়াকড়ির কারণে অনেকেরই মনের সে আশা পূরণ হয়নি। তবে আগামীর বাংলাদেশ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিয়ে ঘরে ফিরেছেন আগতরা। বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে সংবর্ধনা দেয়া এবং তাকে এখানে ইনভাইট করে নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষভাবে সম্মানিত করেছেন এবং দীর্ঘ প্রায় এক যুগ পর তিনি এরকম একটি আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। গণমাধ্যম কর্মীরা শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও হাসি মুখে তাদের আরও কিছুদিন ধৈর্য ধরার অদৃশ্য বার্তা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সহধর্মিণী ও বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 8:15টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একই সাথে বিউগালের করুণ সুরে বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নতুন দেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। তিনি আরো বলেন, বৈষম্যহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, সরকার তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। এছাড়া মুক্তিযুদ্ধে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে সিসি ও অপর 4 ইসি নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নিয়োগ পেয়েছেন। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। গতকাল বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে সীমাবদ্ধ ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এই যে মিতুর রিপোর্ট। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। দেশের যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেই অবস্থায় তিনি এমন ভূমিকা রেখেছেন অ্যাজিব তিনি একটি দলের নেতা, সরকারি কর্মকর্তা হিসেবে মানে ল অফিসার হিসেবে তিনি বক্তব্য রেখেছেন এরকম মনে হয়। আরেক ব্রিফিংয়ে আইনজীবী জেরাই পান্না জানান, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সুযোগ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান তিনি। এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও জেলবন্দীদের মুক্তির দাবিতে 5 দফা ঘোষণা করল চাকরিচ্যুত সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানান 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। এ সময় তারা বলেন, পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় সবাই সম্পৃক্ত নয়, নিরপেক্ষ তদন্ত করে নিরপরাধ সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও জেলবন্দীদের মুক্তি দিতে হবে। অনেক উপর মহলে ওনাদের ওঠা বসা কথাবার্তা 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে হবে। দীর্ঘ 16 বছর যারা আমাদের মানবেতর জীবন যাপন করছে আমাদের বিডিআর সদস্য, তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমাদের বিষয়টি পুনঃ বিবেচনায় নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে পুনঃ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি পরিকল্পনাকারী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে আমরা যারা নিরপরাধ বিডিআর আছি সবাইকে আবার চাকরিতে পুনর্বহাল করবেন। এবারে সারা বাংলা প্রসঙ্গ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকায় জিঞ্জিরাম নদীতে সেতু না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে 10 গ্রামের কয়েক হাজার মানুষকে। ফলে চলাচলে একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জামালপুর থেকে এবিএম রব্বানী বাপ্পির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার সিচিরাম নদীটি পরিণত হয়েছে মরা নদীতে। কমে গেছে নদীর গভীরতাও। বছরে 9 মাস পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নদীর দুপাশে বগারচর ইউনিয়নের রামরামপুর, পেরিরচর ও উত্তর সারমারা সহ এখানে 10 গ্রামের মানুষের বসবাস। সিচিরাম নদীতে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। 2-250 প্লাবান নদীর ওই পারে তাদেরকে স্কুলে আসতে একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো। এই সাঁকো ছাড়া বিকল্প কোনো পথ নাই, যার জন্য এই বাঁশের সাঁকোতে আসতে ছেলে মেয়েদের অনেক রিস্ক হয়ে যায়। এই নদীতে এক পাশে একটা সাঁকো রয়েছে, এই পাশে সাঁকো পারাপার আমাদের অনেক অসুবিধা। আমাদের এখানে ছোট সাঁকোটা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না, ঠিক মতো স্কুলে যেতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন করছি যে এই ব্রিজটা যদি তাড়াতাড়ি অতি শীঘ্র তাড়াতাড়ি হয়। স্থানীয়দের অভিযোগ, সিচিরাম নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও স্বাধীনতার 52 বছরেও সেই দাবি পূরণ হয়নি। আমরা সবসময় পার হই, যদি নৌকায় পারা যায় তাহলে এই পার থেকে আমরা পার হতে পারি না। বন্যার টাইমে হলে যাতায়াতের খুব কষ্ট হয়, এই জন্যই আমার আবেদন যে এই ব্রিজটা যাতে অত তাড়াতাড়ি সংশোধন হয়। এমন বাস্তবতায় শীঘ্রই সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অফিসারকে অ্যাসাইন করেছে, আমি নিজেই যাবো এটা দেখতে এবং আমাদের এডিপিরাও তো এখানে একটা মানে পার্মানেন্ট এখনই কিছু করতে পারবো না, আমরা পার্মানেন্টের জন্য লিখবো, তবে টেম্পোরারি একটা ভালো ব্যবস্থা আমরা করে দেব, যেন মানে আসলে মানুষ টেম্পোরারি ভালোভাবে বাচ্চারা যেতে পারে এবং এলাকার মানুষ যারা তারা যেন যাতায়াত করতে পারে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষার পাশাপাশি দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মা সহ আহত হয়েছে আরও 3 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। বৃহস্পতিবার উপজেলার পশ্চিম চান্দুরা গ্রাম বাংলা বিদ্যালয়ে এই হামলা চালায় দুর্বৃত্তরা। জানা যায় 8 থেকে 10 জন যুবক পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তাদের উপর হামলা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় গাড়ির ভিতরে থাকা শিক্ষকদের বেতনের টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। হাইস বাস যা আছে ওগুলার উপর হামলা করছে, আমাদের কয়েকটা স্টুডেন্টের গায়ে এরকম হামলা করছে, অনেকে আহত হয়েছে, স্যার ম্যামের উপর হামলা হয়েছে। প্রধান শিক্ষক গেছে তো ওনার উপরে হামলা করছে তারা, আবার আমাদের সহকারী প্রধান শিক্ষক ছিল ওনার উপরে হামলা করছে, আবার আমাদের স্যারের মায়ের আম্মুর উপরে হামলা করছে।
ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর উপজেলায় উপস্বাস্থ্য কেন্দ্রকে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। অ্যাডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতের নেতা শাহজালাল জুয়েল, আশরাফুল আলম, বিএনপি নেতা ইয়াসিন আলী সহ আরও অনেকে। উপস্বাস্থ্য কেন্দ্রকে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার সহ চিকিৎসা সেবা উন্নয়ন করার দাবি জানান বক্তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। দুপুরে উপজেলা ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের সংযোগস্থল গোলাকান্দাইল চৌরাস্তা ও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা বলেন, সাংবাদিকদের উপর হামলাকারী ইয়াসিন গং এর লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। এই বাহিনীর অপকর্ম নিয়ে জাহাঙ্গীর মাহমুদ সংবাদ প্রকাশ করায় তার উপর এই হামলা চালানো হয়। এই ঘটনায় হামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টো মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তারা। ফুলছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী এবং সহপাঠীরা। বৃহস্পতিবার একটি বিক্ষোভ মিছিল শহরের সুখশান্তি বাজারের এলাকা থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শেষে মানববন্ধন করেন। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন সাজিদের বড় ভাই মোশাররফ, জুয়েল, সাদিজের বাবা আকবর আলী, মা জুলেখা বেগম ও এলাকাবাসী নূর আলম, জাহিদ কনক সহ অন্যরা। এরপর জেলা প্রশাসক বরাবর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। গাইবান্ধার সাঘাটা উপজেলা সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যর কল্যাণমূলক সংগঠন। বারকুনা বাজারে সংগঠনের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, ঈদগাহ মাঠে ক্রিয়া অনুষ্ঠান ও আবদুল্লার পাড়া গ্রামে প্রীতিভোজ ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাবিব সুজা, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ আরও অনেকে। জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ইউএনডিপি আয়োজিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন সহায়তায় ইউএনডিপি এর স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণার সহায়তায় প্রথম আলোর সাথে যৌথভাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অ্যান্ড ইকোনমিক মডেলিং সানেমের অধ্যাপক ডক্টর সেলিম রহমান। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে যাত্রা শুরু করল গ্লোবাল সুইস বিজনেস হাব। গুলশানে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আনিস খান এবং ভাইস প্রেসিডেন্ট রোমান সোমাউর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কর্পোরেট জগতের আইকন সৈয়দ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, বিডিজবসের প্রতিষ্ঠাতা ও সিইও AKM ফাইম মাশরুম, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, ইকুরিয়ার প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল, এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান সহ আর অনেকে। গত বছর রিটায়ার করার পরে চিন্তা করলাম কি করা যায় এই বয়সে ৬৬ বছরে, তো প্ল্যান করলাম এসএমইদেরকে নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করছি। এটাই হচ্ছে গিয়ে অ্যাজ এ বাংলাদেশি আই ওয়ান্ট টু লঞ্চ ফ্রম বাংলাদেশ। এবারে চট্টগ্রাম সংবাদ।
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের নৌ অঞ্চল সমূহে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদ সমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদগণের আত্মার মাগফিরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটি সমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সমূহের সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারে খেলার খবর। নারায়ণগঞ্জের জেলা শিশু কিশোর ঐক্য জোটের আয়োজন ও মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত 24-এর শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ পৌর ওসমান স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। ফাইনালে বন্ধন ফুটবল কোংচি সেন্টার 3-0 গোলে বঙ্গবীর সংসদকে হারিয়ে শিরোপা জেতে। এ সময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সংগঠক ও মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য গোলাম গাউস ও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার। এক যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনতে পেরে আমরা গর্বিত, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, নতুন 4 কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শেষ, রায় যে কোনো দিন। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, দাবি আইনজীবীর। এবং বিচারের শুদ্ধতা রক্ষায় ট্রাইব্যুনালে হবে না রাজনৈতিক দলের বিচার, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে থাকছে আপিলের বিধান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।